প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক হার কমে 19%। আরও জানিয়ে দেব, নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক। এদিকে আরও জানিয়ে দেব, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ব্যয় কত। এবার ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, ফাঁকা হচ্ছে ঢাকা। সর্বশেষ জানিয়ে দেব, হাদির কবর জিয়ারত ও শাহবাগে গণসংযোগ করে প্রচারণা শেষ করলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক হার কমে 19%। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক স্বাক্ষরিত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর পাল্টা শুল্ক কমিয়ে 19% নির্ধারণ করা হয়েছে। আর যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে রেসিপ্রোকাল শূন্য শুল্ক আরোপ করা হয়েছে। সোমবার 9 ফেব্রুয়ারি বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গেয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিন্স। এর আগে 37% শুল্ক নির্ধারণ করা হয়েছিল এবং পরে গত বছরের আগস্টে কমিয়ে 20% করা হয়। এছাড়াও যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা এবং কৃত্রিম তন্ত্র ব্যবহার করে বাংলাদেশে তৈরি নির্দিষ্ট কিছু টেক্সটাইল ও তৈরি পোশাক পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য পারস্পরিক শুল্ক সুবিধা দেওয়ার লক্ষ্যে একটি বিশেষ ব্যবস্থা করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। অ্যাম্বাসেডর গ্রেয়ার আলোচনার পুরো প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সামগ্রিক নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের আলোচক দলের অবিশ্বাস্য প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির সঙ্গে বাংলাদেশকে আরও সমন্বিত করবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, এই চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে ঐতিহাসিকভাবে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তিনি বলেন, এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জন্য পরস্পরের বাজারে উল্লেখযোগ্যভাবে অধিক প্রবেশাধিকার নিশ্চিত করবে। এদিকে চুক্তিটি সোমবার উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে এবং উভয় পক্ষের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর এটি কার্যকর হবে। নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স আইজাফস। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা ভালো জানিয়ে ইভার্স আইজাফস বলেন, স্বল্পমেয়াদী ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষকরা আজ থেকে মাঠে থাকবেন। তিনি বলেন, বর্তমানে নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক, যদিও কিছু কিছু ক্ষেত্রে আলোচনার দরকার, তবে মোটা দাগে পরিবেশ আশাব্যঞ্জক। ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দলের প্রধান বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে সংখ্যালঘু ও নারীর অংশগ্রহণ থাকবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যয় ও প্রস্তুতি। একদিন পর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা খাত মিলিয়ে এবার ব্যয় ধরা হয়েছে ৩,১৫০ কোটি টাকা। ধাপে ধাপে এই অর্থ ছাড় হবে, যা আগের 2 বছরের আগের দ্বাদশ সংসদ নির্বাচনের চেয়ে প্রায় 1,000 কোটি টাকা বেশি। তবে বিশাল অঙ্কের বাজেটে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ও গণভোটের ব্যয় কত যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, গণভোটে 1,070 কোটি টাকা খরচ ধরা হলেও মাঠ পর্যায়ে এর পূর্ণ বাস্তবায়ন দেখা যাচ্ছে না। অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি, ভোট আয়োজনের ব্যাপ্তির তুলনায় 3,150 কোটি টাকা খুব বেশি নয়। 12 ফেব্রুয়ারি এবারের নির্বাচনে ভোটার আছেন 13.5 কোটি। প্রায় 43,000 ভোট কেন্দ্রে তাদের ভোট নিতে প্রায় 2.5 লাখ ভোট কক্ষ দরকার হবে। এসব ভোট কক্ষে প্রয়োজন অনুসারে সিল দেওয়ার গোপন কক্ষ বা মার্কিন প্লেস থাকবে। প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং এর ব্যবস্থাপনাতেও খরচ আছে। এই নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশের জন্য কমপক্ষে 40,000 বডি ওয়ার্ন ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা ছিল অন্তর্বর্তী সরকারের। তড়িঘড়ি করে 40,000-এর জায়গায় 25,700 বডি ক্যামেরা কেনা হয়েছে। এই সংখ্যক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 18,000-এর মতো কেন্দ্র নজরদারি করা যাবে। মাত্র 2 বছরের ব্যবধানে আবারও দেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে গণভোট। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায় 3,150 কোটি টাকার এই
বাজেটের সবচেয়ে বড় অংশই ব্যয় হবে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে, যার পরিসংখ্যান ১,৪০০ কোটি টাকা। পোস্টাল ব্যালটের মাধ্যমে ১২৩টি দেশের ১৫,৩৩,৬৮২ জন ভোটার ভোট দেন, যেখানে প্রতিজনের পেছনে খরচ ধরা হয়েছে ৭০০ টাকা করে। সব মিলিয়ে দেশে ভোটার প্রতি মাথাপিছু ব্যয় দাঁড়িয়েছে ২৬৪ টাকা। আর যে গণভোটকে ঘিরে এত আয়োজন, তাতে ব্যয় ধরা হয়েছে ১,০৭০ কোটি টাকা। নির্বাচন কমিশন বলছে, গণভোটের কারণে খরচ বাড়লেও সামগ্রিক আয়োজনের তুলনায় ৩,১৫০ কোটি টাকা অযৌক্তিক নয়। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনী ব্যয়, গণভোট, পোস্টাল ব্যালট ও আইটি সাপোর্ট সবকিছু মিলিয়ে এবারে আয়োজন অনেক বড়। সে তুলনায় কমিশন ন্যূনতম প্রয়োজনীয় ব্যয় করছে। গত ২৫ বছরে দেশের নির্বাচনী ব্যয় বেড়েছে ৪৩ গুণ। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে ব্যালট ব্যবস্থাপনা থেকে শুরু করে জনবল নিয়োগ সব ক্ষেত্রেই পরিকল্পনার ঘাটতি ছিল, ফলে ব্যয় কমানোর সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগানো হয়নি। তারা আরও বলছেন, সংসদ শুধু শূন্য আসন পূরণের জন্য নয়, এটি হতে হবে জনআস্থা ও জবাবদিহির প্রতীক। নাগরিকদের হাজার কোটি টাকা ব্যয়ে নির্বাচিত সরকার সফল হতে হবে এবং নতুন বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রার্থী ও গণভোটের বিষয় একই ব্যালটে রাখা যেত, তাতে খরচ কমত। সৃজনশীলভাবে চিন্তা করলে ব্যয় কমানোর অনেক সুযোগ ছিল, এখনও রয়েছে। ইসির জনসংযোগ পরিচালক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। সারা দেশে ২৯৭ সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাবনা ১, পাবনা ২ ও শেরপুর ৩ আসনের ভোট স্থগিত করেছে ইসি। এই নির্বাচনে মোট প্রার্থী ১,৯৯৪ জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৫৬ জন। নির্বাচনে ৮১টি দেশীয় নিবন্ধিত সংস্থার মোট ৫৫,৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এছাড়া বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন। ভোটের মাঠে দায়িত্বে থাকবেন ৬৯ জন রিটার্নিং অফিসার, ৬০০ সহকারী রিটার্নিং অফিসার, নির্বাহী ও বিচার হাকিম এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য রয়েছেন ২ সহস্রাধিক। ভোট গ্রহণ কর্মকর্তা থাকবে প্রায় ৮ লাখ, আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে প্রায় ৯.৫ লাখ। সব মিলিয়ে মোট ভোট গ্রহণকারী কর্মকর্তা থাকবেন ৭,৮৫,২২৫ জন। তাদের মধ্যে রিটার্নিং কর্মকর্তা ৬৯ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন, প্রিজাইডিং অফিসার ৪২,৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২,৪৭,৪৮২ জন এবং পোলিং অফিসার ৪,৯৫,৭৬৪ জন। এর পাশাপাশি পোস্টাল ভোটের দায়িত্বে থাকবেন প্রায় ১৫,০০০ কর্মকর্তা। ভোটের ছুটিতে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়, ফাঁকা হচ্ছে ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী সহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ভোট দেওয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য চোখে পড়ার মতো। বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাস ধরতে ঘরমুখ ভোটারদের ব্যস্ত, কারো হাতে ব্যাগ, কারো বা মাথায় বস্তা। অনেকেই পরিবার নিয়ে অপেক্ষা করছেন বাসের জন্য, আবার দল বেঁধে পিকআপে, ট্রাকে বাড়ির পথে চলেছে মানুষ। এর সঙ্গে অভিযোগ উঠেছে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ার। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সকাল থেকে গাবতলী, সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগে ভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের সেই চিরচেনা দৃশ্য। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল বুধবার থেকে ভিড় আরও বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ। রাজধানীর কমলাপুর স্টেশনেও ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারির লক্ষ্য করা গেছে। কয়েক বছর পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সবাই এভাবে নিজ এলাকায় ছুটছেন বলে জানিয়েছে যাত্রীরা। চাকরি ও কর্মসূত্রে ঢাকা ও গাজীপুরে দেশের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ বসবাস করেন। কর্মজীবী এই বিপুল সংখ্যক মানুষের স্থায়ী ঠিকানা গ্রামে, মসম্বল শহরে। তারা নিজ নিজ এলাকায় ভোটার। গত ১৭ বছর ধরে ভোট দিতে না পারা বহু মানুষ এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান, যা নির্বাচনী প্রচারের সময় স্পষ্ট হয়ে ওঠে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ঘিরে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলেও পোশাক শ্রমিকরা পেয়েছেন ৪ দিনের ছুটি। এ সুযোগে ঢাকা ও গাজীপুরের অস্থায়ী ঠিকানার ভোটাররা তাদের স্থায়ী ঠিকানার পথে ছুটছেন যাদের ভোটাধিকার প্রয়োগ করতে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রায় দেবেন দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকরা। এই উপলক্ষে ১১ ফেব্রুয়ারি বুধবার, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাধারণ ছুটি, পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। অবশ্য শিল্পাঞ্চলের শ্রমিক
কর্মচারীদের জন্য 10 ফেব্রুয়ারি মঙ্গলবার ছুটি। এই সূচি ধরে যেমন ভোট দেওয়ার জন্য তেমনি স্বজনদের সঙ্গে সময় কাটানোর জন্য মানুষ বাড়ি ছুটছে। সরেজমিনে ঢাকা অরিসা মহাসড়কের কমলাপুর, টুলিভিটা, নবীনগর, সাভার বাস স্ট্যান্ড, আমিনবাজার ও নবীনগর চান্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, আবদুল্লাপুর বাইপাইল সড়কের আশুলিয়া, জামগড়া সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখা যায় ঘরমুখ যাত্রীর চাপ। হাদির কবর জিয়ারত ও শাহবাগে গণসংযোগ করে প্রচার শেষ করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনী আচরণবিধি মেনে শাহবাগে গণসংযোগ দিয়ে প্রচারণা শেষ করেছেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে ফজরের নামাজ আদায় করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি বলেন, আমরা একে অপরের সহযোগী, আমরা কারো বিপক্ষের লোক না, একসাথে ইনসাফের পক্ষে ঢাকা ৮-এ কাজ করতে চাই। জামাতের সঙ্গে জোট নিয়ে তিনি বলেন, জামাতের সঙ্গে জোট করায় আলাদা করে শাপলা কলির ভোট কমবে না, বরং আমরা তাদের অনেক সহায়তা পেয়েছি। জামাত চাঁদাবাজি, সন্ত্রাসের সঙ্গে যুক্ত নয় বলেই তাদের সঙ্গে আমরা জোটে গিয়েছি।